তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ নিয়ে। তো এই অধ্যায়টি আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জৈব যৌগ কি সেটা বুঝতে হবে এবং তার সম্পর্কে ধারণা নিতে হবে এবং এর ইতিহাস জানতে হবে। তো জৈব যৌগের ইতিহাস, উৎপত্তি এবং ক্রমবিকাশ। জৈব যৌগ সমূহ প্রথমে উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া এগুলো উৎপন্ন হতে থাকে এবং বিজ্ঞানীরা এগুলা লক্ষ্য করলেন এবং 1807 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস এদের নামকরণ করেন জৈব যৌগ। এই যে সকল যৌগগুলো উদ্ভিদ এবং প্রাণীদের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এগুলো তৈরি হয়ে থাকে, তিনি 1807 খ্রিস্টাব্দে এর নামকরণ করেন জৈব যৌগ। তৎকালীন যে সকল বিজ্ঞানী ছিলেন 19বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করলেন যে জৈব যৌগ সমূহ পরীক্ষাগারে তৈরি করার জন্য কিভাবে তৈরি করা যায়। তো তারা 19বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত কিন্তু জৈব যৌগ সমূহ পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করতে পারেননি। তখন সময় তাদের ধারণা ছিল, তারা যেহেতু দেখতে পেয়েছেন যে উদ্ভিদ এবং সজীব, উদ্ভিদ এবং প্রাণী দেহে এগুলা প্রতিনিয়তই তৈরি হতে আছে, কিন্তু পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হচ্ছে না। তো তারা এদিক দিয়ে তখন সময় এগুলা ব্যর্থ হন যে পরীক্ষাগারে এটা তৈরি করতে পারলেন না। তো এই জন্য এরকম আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন কিভাবে এগুলা তারা লক্ষ্য করলেন যে উদ্ভিদ এবং প্রাণী দিয়ে এগুলা তৈরি হতে আছে কিন্তু ওরা পরীক্ষাগারে তৈরি করতে পারছে না। যেমন উদ্ভিদ দিয়ে কিভাবে তৈরি হচ্ছে, যেমন আমি উদ্ভিদ দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি এর উপস্থিতিতে, মানে পানির সাথে বিক্রিয়া, আলো এবং ক্লোরোফিল এর উপস্থিতিতে গ্লুকোজ তৈরি হয়, C6H12O6+ এখানে পানি তৈরি হয়। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, মানে এটা হচ্ছে একটা যৌগ যৌগ। তার মানে দেখতে পেলেন যে উদ্ভিদ এবং প্রাণীদেহ এরা বিক্রিয়া করে, মানে কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পানির উপস্থিতিতে, শিকড়ের মাধ্যমে পানির উপস্থিতিতে বা বিভিন্নভাবে প্রাপ্ত পানির সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটা হচ্ছে একটি জৈব যৌগ। তার মানে উদ্ভিদ এটা এই বিক্রিয়াটাকে সালোক সংশ্লেষণ বিক্রিয়া বলে থাকে। উদ্ভিদ এই প্রক্রিয়ায় সে কিন্তু তার নিজের খাদ্য তৈরি করে থাকে। তো এটা হচ্ছে জৈব যৌগ, মানে উদ্ভিদ সে সচরাচর এগুলো তৈরি করতেই আছে। এবং এরকম আরেকটা যদি এক্সাম্পল দিই, যেমন উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে, যেমন উদ্ভিদ শিকড়ের সাহায্যে ক্যালসিয়াম নাইট্রেট সে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে সে প্রোটিন তৈরি করে ফেলে, অর্থাৎ HNHC অর্থাৎ এটা হচ্ছে একটি প্রোটিনের সংকেত। অর্থাৎ দেখতে পেলেন যে উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে ক্যালসিয়াম নাইট্রেট অর্থাৎ নাইট্রেট থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানির উপস্থিতি সে প্রোটিন তৈরি করলো, খুব সহজেই তৈরি করে ফেললো। এই প্রোটিনটা হচ্ছে একটি জৈব যৌগ, মানে উদ্ভিদ সে বিভিন্নভাবে জৈব যৌগ প্রস্তুত করতেই আছে এবং প্রাণী দিয়ে এগুলো সচরাচর তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ জৈব যৌগ উদ্ভিদ এবং প্রাণীদের ভাবে তৈরি করতে আছে। কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করার পরে, প্রচেষ্টা করার পরেও ওনারা কিন্তু পরীক্ষাগারে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরি করতে পারেনি। তো এসব জিনিস আসলে খেয়াল করে বিজ্ঞানী এই বার্জেলিয়াসই 1815 খ্রিস্টাব্দে উনি একটি মতবাদ দিলেন যে জৈব যৌগ সমূহ নাকি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। এটা উদ্ভিদ এবং প্রাণী দেহে এক রহস্যময় প্রাণ শক্তির কারণে এই জৈব যৌগগুলা আসলে তৈরি হয়ে থাকে, এগুলা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয় বলে উনি একটি মতবাদ দিলেন। এবং এই মতবাদ তৎকালীন বিভিন্ন বিজ্ঞানীরা বা বিভিন্ন সমসাময়িক সবাই কিন্তু এটা খুব সাদরে গ্রহণ করলেন যে পরীক্ষাগারে যেহেতু বিজ্ঞানীরা তৈরি করতে পারছেন না এবং এটা উদ্ভিদ এবং প্রাণী দিয়ে সচরাচর তৈরি হচ্ছে, তাহলে এটা একটা নিশ্চয়ই কোনো প্রাণ শক্তির, রহস্যময় একটা প্রাণ শক্তির প্রভাবে এটা তৈরি হচ্ছে। এই জন্য তিনি এই যে মতবাদটা দিলেন, এই মতবাদকে তখন সময় সবাই প্রাণ শক্তির মতবাদ বলে অভিহিত করলো, অর্থাৎ ভাইটাল ফোর্স থিওরি, প্রাণ শক্তির মতবাদ, ভাইটাল ফোর্স থিওরি মতবাদ নামে অভিহিত। এবং সবাই এটাকে খুব তখন সময় সাদরে গ্রহণ করলেন, যেহেতু এটা পরীক্ষাগারে তৈরি করা সম্ভব হচ্ছে না। কিন্তু
1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্রেডরিক বুলার উনি তাৎক্ষণিকভাবে ওনার কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, উনি পরীক্ষাগারে অন্য একটি কাজ করতে গিয়ে ওনার একটি যৌগ মানে তৈরি করতে হয়েছে। ওই যৌগ তৈরি করতে গিয়ে আকস্মিকভাবে তিনি কিন্তু এই জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করে ফেলেন। উনি নিজেও জানতেন না এটা আসলে জৈব যৌগ তৈরি যে হয়ে যাচ্ছে, এটা আকস্মিকভাবে হচ্ছে ওনার অজান্তেই, কিন্তু উনি তৈরি করে ফেললেন। তাহলে এটা একটা বিস্ময়কর আবিষ্কার। সেটা কি, এটা নিয়ে আমরা একটু জানবো। যেমন তিনি পরীক্ষাগারে যে যে বিষয়ের উপর পরীক্ষা করছিলেন সেখানে আসলে ওনার অ্যামোনিয়াম সায়ানাইডের প্রয়োজন পড়ছিল। তো অ্যামোনিয়াম সায়ানাইডের প্রয়োজন পড়ছিল, তাই অ্যামোনিয়াম সায়ানাইড ওনাকে আবিষ্কার করতে হবে। তো এই জন্য তিনি কি করলেন, লেড সায়ানাইডকে উনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালেন। অর্থাৎ লেড সায়ানাইডকে PbCnO, লেড সায়ানাইডকে তিনি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করালেন এবং এই বিক্রিয়ার মাধ্যমে উনি তৈরি করে ফেললেন লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড। এটাকে অ্যামোনিয়াম সায়ানাইড বলে। এই অ্যামোনিয়াম সায়ানাইডটাই আসলে তিনি তৈরি করতে চাচ্ছিলেন। অর্থাৎ পরীক্ষাগারে এইটা আসলে ওনার এটা প্রয়োজন পড়ছিল, এই অ্যামোনিয়াম সায়ানাইডের প্রয়োজন পড়ছিল। তাই তিনি এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তৈরির উদ্দেশ্য করে উনি লেড সায়ানাইডকে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটালেন এবং উনি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করলেন। কিন্তু তখন সময় অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণ আকারে তৈরি হয়েছিল, অর্থাৎ লিকুইড ছিল। তাই উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে গ্যাসে পরিণত করতে চেয়েছিলেন। তাই গ্যাসে পরিণত করতে উনি ঘনীভূত করতে চেয়েছেন। তাই তিনি কি করলেন, এই লেড সায়ানাইডকে মানে ওনার লেড সায়ানাইড প্রয়োজন এবং এটা তখন সময় দ্রবণ আকারে তৈরি হয়েছে এবং উনি চাচ্ছিলেন এটাকে ঘনীভূত করতে হলে সাধারণত এটাকে তাপ দিতে হবে। তাই তিনি কি করলেন, উনি লেড সায়ানাইডকে গ্যাসে পরিণত করার জন্য তিনি যেমন অ্যামোনিয়াম সায়ানাইডকে গ্যাসে পরিণত করার জন্য তিনি কি করলেন, তাপ দিলেন। তাপ দিয়ে চাচ্ছিলেন উনি এটাকে ঘনীভূত করবেন। অর্থাৎ যে দ্রবণটা তৈরি লেড সায়ানাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আছে, লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হলো এবং উনি চিন্তা করলেন যে এটা দ্রবণ আকারে তৈরি হলো, লিকুইড আকারে, এটাকে ঘনীভূত উনি করবেন এবং এটা ওনার একটা প্রয়োজন ছিল, অন্য কোন একটা পরীক্ষার কাজে ওনার প্রয়োজন ছিল। তাই তাকে কি বললেন, উনি তাপ দিলেন যাতে এটাকে কিছু ঘনীভূত করা যায়। তো অ্যামোনিয়াম সায়ানাইডকে যথারীতি উনি তাপ দিচ্ছেন এবং তাপ দিয়ে দেখতে পেলেন যে আকস্মিকভাবে অর্থাৎ NH2CO NH2 এই যৌগটা তৈরি হয়ে গেল এবং এই যৌগটা হচ্ছে ইউরিয়া। এই যৌগটা হচ্ছে ইউরিয়া। তো উনি কি করলেন, ওনার অ্যামোনিয়াম সায়ানাইড প্রয়োজন ছিল এবং অ্যামোনিয়াম সায়ানাইডটা উনি উৎপন্ন তৈরি করলেন লেড সায়ানাইড থেকে এবং এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি তাপ দিলেন এবং তাপ দেওয়ার কারণে ইউরিয়া তৈরি হয়ে গেল। তো সচরাচর উনি ইউরিয়া তৈরি হয়ে গেছে এবং এটা হচ্ছে একটা জৈব যৌগ। অর্থাৎ উনি অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে ইউরিয়া তৈরি করলেন এবং ইউরিয়াটা হচ্ছে জৈব যৌগ। তার মানে এটা কিন্তু উনি জানতেন না। উনি ভাবলেন যে অ্যামোনিয়াম সায়ানাইডই সেটা থাকবে, একটু ঘনীভূত করবেন, কিন্তু এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিতে গিয়ে ইউরিয়া হয়ে গেল। এই ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ। তার মানে উনি কিন্তু চান না ইউরিয়া তৈরি করতে, উনি চাচ্ছেন যে অ্যামোনিয়াম সায়ানাইডকে উনি তাপ দিয়ে একটু ঘনীভূত করবেন, কেলাসিত করবেন। তো এটা করতে গিয়ে দেখা গেছে ইউরিয়া তৈরি হয়ে গেল। ইউরিয়াটা হচ্ছে একটা জৈব যৌগ। তাহলে উনি কিন্তু এই ইউরিয়া জৈব যৌগ তৈরি করার উদ্দেশ্যে এটা করেননি, কিন্তু আকস্মিকভাবে এটা তৈরি হয়েছে। তাহলে আকস্মিকভাবে যদি এটা তৈরি হয়ে যায় তাহলে তো একদিক দিয়ে অর্থাৎ পরীক্ষাগারে উনি এটা তৈরি করে ফেললেন, ওনার অজান্তেই হয়ে যায়, কিন্তু তো এটা তৈরি হয়ে গেল। তাহলে যত বিজ্ঞানী চেষ্টা করেছেন যে 19বিংশ শতাব্দীর শুরু পর্যন্ত যে পরীক্ষাগারে ওনারা জৈব যৌগ তৈরি করেন, তারা ব্যর্থ হয়েছেন। কিন্তু উনি এই 1828 খ্রিস্টাব্দে এই কাজটা করে ইউরিয়া পরীক্ষাগারে তৈরি করে জৈব যৌগ তৈরি করে আসলে আগের যে অর্থাৎ বার্জেলিয়াস যে মতবাদ দিছিলেন যে জৈব যৌগ সমূহ উদ্ভিদ এবং প্রাণীদেহে এক রহস্যময় প্রাণশক্তির প্রভাবে তৈরি হয়ে থাকে, এগুলা পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, যে মতবাদ দিছিলেন এবং যেটাকে আমরা ভাইটাল ফোর্স থিওরি বলি, সেই মতবাদটাকে তিনি ভুল প্রমাণ করলেন। অর্থাৎ এই বার্জেলিয়াসের এই প্রাণশক্তির মতবাদটা ভুল প্রমাণিত হলো এবং তখন সময় প্রথম তিনি কিন্তু জৈব যৌগ সমূহ পরীক্ষাগারে তৈরি করে ফেললেন। এবং এই জন্যই বিজ্ঞানী ফ্রেডরিক বুলার যেহেতু প্রথম জৈব যৌগ এই
পরীক্ষাগারে তৈরি করতে পেরেছেন, এই জন্য তাকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়ে থাকে। কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রথম জৈব যৌগ পরীক্ষাগারে তৈরি করতে পেরেছেন। আর কোনো বিজ্ঞানী এর আগ পর্যন্ত পারেনি 1828 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত। পরে অবশ্য অনেক বিজ্ঞানী বিভিন্ন জৈব যৌগ বিভিন্ন পরীক্ষাগারে তৈরি করেছেন, কিন্তু তিনিই প্রথম। তাই প্রথম জৈব যৌগ যেহেতু তিনি আবিষ্কার করেছেন পরীক্ষাগারে, তাই তার নাম অনুসারে তাকে অর্থাৎ বিজ্ঞানী ফ্রেডরিক ভুলারকে আধুনিক জৈব রসায়নের জনক বলা হয়ে থাকে। তো এখন এই জৈব যৌগ নিয়ে তো আলোচনা হলো, কিন্তু এই জৈব যৌগের সংজ্ঞাটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তো জৈব যৌগ হচ্ছে উৎস ও প্রস্তুতির পদ্ধতি নির্বিশেষে কার্বনের সঙ্গে এক বা একাধিক যৌগের সমন্বয়ে গঠিত এক বা একাধিক মৌলের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে আসলে জৈব যৌগ বলা হয়ে থাকে। তো যেমন এটাকে আমরা কিভাবে বলতে পারি, যেমন অথবা আমরা অন্যভাবে সংজ্ঞাটাকে অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যে যৌগসমূহ তাদেরকে জৈব যৌগ বলা হয়ে থাকে। যেমন এটা হচ্ছে মিথেন হচ্ছে হাইড্রোকার্বন, তো জৈব যৌগ হচ্ছে যেমন মিথানল CH3OH, মিথানল বা মিথাইলেমিন CH3NH2 মিথাইলেমিন, এগুলো হচ্ছে জৈব যৌগ। বা হচ্ছে ইথানল অর্থাৎ ইথানল, এগুলো হচ্ছে জৈব যৌগ। বা কার্বক্সিলিক অ্যাসিড CH3COOH, এগুলো হচ্ছে জৈব যৌগ। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা কার্বন এবং হাইড্রোজেন আছে, তার সাথে অক্সিজেন আছে, সে জৈব যৌগ। এটা নাইট্রোজেন আছে, কার্বন এবং হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, সে জৈব যৌগ। অর্থাৎ এখানে হচ্ছে সে হচ্ছে শুধু হাইড্রোকার্বন, তাকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। এবং এই হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। এবং এরকম বিভিন্ন ধরনের যৌগ আছে যেগুলো থেকে উদ্ভূত যৌগ, যেমন এখানের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন তো আছেই, তার সাথে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এসব যৌগগুলো আছে, এরা হচ্ছে বিভিন্ন জৈব যৌগ। তো আমরা সংজ্ঞাটা এভাবেই বললাম যে উৎস ও প্রস্তুতির পদ্ধতি নির্বিশেষে কার্বনের সঙ্গে গঠিত একাধিক যৌগ। বিশেষ করে আমরা এটা সহজেই ধরে নেই যে কার্বন এবং হাইড্রোজেন আছে, সাধারণত ভাবে অনেক ব্যতিক্রম থাকতে পারে, কার্বন এবং হাইড্রোজেন থাকে, তার সাথে অনেক যৌগ, যেমন অনেক মৌল, যেমন হ্যালোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, এই যে মানে কয়েকটি মৌলের নাম বললাম, এগুলো হাইড্রোকার্বনের সাথে যুক্ত হয়ে আসলে জৈব যৌগ তৈরি করে থাকে। এটা একটা পদ্ধতি বললাম। আবার এভাবে তো বললাম যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগসমূহ তাদেরকেও জৈব যৌগ বলে থাকে। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলে থাকে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, যেমন কার্বন থাকলে যে সে জৈব যৌগ হবে এমন কোনো কথা নেই, কার্বন থাকলে সে জৈব যৌগ নাও হতে পারে। যেমন কার্বন ডাই অক্সাইড, সে কিন্তু জৈব যৌগ নয়, সেও জৈব যৌগ। তারপরে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটাও সে কিন্তু অজৈব যৌগ। এখানে কার্বন আছে, কার্বন থাকা মানে যে সে জৈব যৌগ এমন কোনো কথা নেই। এটা সাধারণত বুঝতে হলে যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে তাহলে আমরা সহজে ধরে নিতে পারি যে হাইড্রোকার্বন, এবং এটার সাথে যদি কোনো ওই যে পদার্থ পরমাণুগুলো লিখলাম, যেমন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন, তারপরে ফসফরাস, হ্যালোজেন, এগুলো যদি থাকে, মানে কার্বন এবং হাইড্রোজেনের যৌগের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে আমরা সহজে এটা ধরে নিতে পারি এটা জৈব যৌগ। ব্যতিক্রম থাকতে পারে, কারণ এই কার্বনের যৌগ হচ্ছে 82 লক্ষ যৌগ। আমরা কিন্তু এত যৌগ আমরা কেউই মনে রাখতে পারবো না, এত যৌগ সম্পর্কে আমরা কেউই এত যৌগ সম্পর্কে আমরা জানি না। তো ব্যতিক্রম থাকতে পারে, এটা সাধারণ একটা সহজ পদ্ধতি জৈব যৌগ চিনার উপর। কার্বন এবং হাইড্রোজেন আছে, তার সাথে যদি এই যৌগ মানে মৌলগুলো থাকে, তাহলে আমরা সহজে ধরে নেবো এটা জৈব যৌগ। আমাদের এই এতটুকু সিলেবাসের মধ্যে এতটুকুই আলোচিত আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা বুঝে নিলাম যে কার্বন থাকলে কিন্তু সে জৈব যৌগ হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ কার্বন না থাকলে সে জৈব যৌগ হতে পারে। তো এতক্ষণ আমরা জৈব যৌগ নিয়ে আলোচনা করলাম, জৈব যৌগ কি বুঝলাম। এখন জৈব যৌগের কিছু সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো বৈশিষ্ট্যের মধ্যে আসলে কি, বৈশিষ্ট্যের মধ্যে যদি প্রথমে আমরা আলোচনা করতে চাই তার সংযুক্তি নিয়ে, অর্থাৎ জৈব যৌগের সংযুক্তি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তি। তো আমরা সংযুক্তিতে আমরা কি পাবো, যেমন এরা সাধারণত, আমি এখানে সবকিছু বোর্ডে লিখছি না, এগুলা বইয়ের মধ্যে আছে, একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সংযুক্তি প্রধানত এরা আসলে কার্বনের সাথে
এরা কার্বনের যৌগ হয়ে থাকে, প্রধানত এরা কার্বনের যৌগ হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন থাকে, কিন্তু এছাড়াও কিছু সাধারণ সংযুক্তি, যেমন এই যে একটু আগে বললাম যে হ্যালোজেনের সাথে যুক্ত হতে পারে কার্বন হাইড্রোজেন বা কার্বন, সালফারের সাথে, ফসফরাসের সাথে, অক্সিজেনের সাথে, নাইট্রোজেনের সাথে, এগুলা সংযুক্তিতে সাধারণত যৌগ যুগের মধ্যে এই সাধারণত এগুলোই থেকে থাকে। অর্থাৎ হ্যালোজেন, সালফার বা ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন সংযুক্তির মধ্যে, যৌগ যুগের মধ্যে সাধারণত এগুলোই থেকে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি দিই, প্রধানত হচ্ছে মিথেন, মিথেন, তারপরে হচ্ছে ইথেন, এগুলো হচ্ছে হাইড্রোকার্বন, এগুলো জৈব যৌগ, এগুলা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। এছাড়াও রয়েছে এই যে যেমন আগেও এক্সাম্পল দিলাম মিথেনিয়ামিন, তারপরে হচ্ছে মিথানল, CH3, এগুলো হচ্ছে মানে সংযুক্তির ক্ষেত্রে এই কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, এই যৌগগুলো সাধারণত এদের সংযুক্তি যৌগ যৌগ হিসেবে এগুলো থাকে। তো এরপর আমি যদি 2 নম্বরে আলোচনা করতে চাই, 2 নম্বরে যদি আলোচনা করতে, এদের হচ্ছে বন্ধন প্রকৃতি, বন্ধন প্রকৃতি, বন্ধন প্রকৃতি। তো বন্ধন প্রকৃতি যদি আলোচনা করতে চাই, তো জৈব যৌগের সাধারণত জৈব যৌগ সমূহ সমযোজী বন্ধন গঠন করে থাকে এরা, অর্থাৎ সমযোজী বন্ধনের মাধ্যমে এরা নিজেদের বন্ধন গঠন করে থাকে। যেমন আমি যদি মিথেনকে ইয়ে করি, যেমন মিথেন 4টা হাইড্রোজেন সে অর্থাৎ সমযোজী বন্ধন হচ্ছে যে বন্ধন সমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত, তাকে সমযোজী বন্ধন বলে। তো কার্বন হচ্ছে সে 4টা হাইড্রোজেনের মাধ্যমে 4টা ইলেকট্রন শেয়ার করে সে তার অষ্টক পূর্ণ করেছে। অর্থাৎ এভাবে হচ্ছে সে এনারা এই সংযুক্তি অর্থাৎ বন্ধন প্রকৃতি জৈব যৌগ সমূহ সমযোজী বন্ধন গঠন করে থাকে। এরা সমযোজী বন্ধনের মাধ্যমে নিজেদের যৌগ গঠন করে থাকে। তো এটা হচ্ছে বন্ধন প্রকৃতির 2 নম্বর আলোচনা। আর 3 নম্বর হচ্ছে এদের আণবিক গঠন, অর্থাৎ 3 নম্বর যদি বলি আণবিক গঠন, আণবিক গঠন, আণবিক গঠন হচ্ছে, আণবিক গঠন আলোচনা করতে হলে বলবো যে জৈব যৌগ সমূহের আণবিক গঠন প্রকৃতি আসলে অত্যন্ত জটিল প্রকৃতি। যেমন এরা আসলে প্রচুর বেশি ধরনের একই সাথে অনেকটি পরমাণু নিয়ে এরা গঠিত হয় সাধারণত। তো এটা বিভিন্ন ধরনের হতে পারে, এটা চেইন সকল তৈরি করতে পারে, প্রচুর পরমাণু, বিভিন্ন ধরনের প্রচুর পরমাণু নিয়ে এরা যৌগ গঠন করে থাকে। যেমন একটা আমি এক্সাম্পল, C17H35, তারপর COOH, আপনারা দেখতে পাচ্ছেন যে কার্বক্সিলিক মূলকের এটা একটা জৈব যৌগ, মানে কার্বক্সিলিক মূলক বলতে এটা নিয়ে অনেক আলোচনা আছে, তো এটা পরবর্তীতে আলোচনা করবো। এটা একটা জৈব যৌগ, দেখতে পাচ্ছেন এখানে কার্বন 17টা আছে, হাইড্রোজেন 35টা আছে, তারপর আবার COOH কার্বক্সিলিক মূলক গ্রুপে এখানে বিদ্যমান। অর্থাৎ মানে এরা অনেক চেইন শিকল বিশিষ্ট, মানে এদের আণবিক গঠন হচ্ছে অত্যন্ত জটিল, অনেক বেশি পরমাণু নিয়ে এরা গঠিত, তাই এদের আণবিক গঠন অত্যন্ত জটিল। এবং যদি আমি 4 নম্বরে আলোচনা করি দ্রাব্যতা নিয়ে, দ্রাব্যতা যদি নিয়ে আলোচনা করি, তাহলে বলবো জৈব যৌগ সমূহ আসলে দ্রাব্যতা, 4 নম্বরে যদি আমি আলোচনা করি দ্রাব্যতা নিয়ে, তাই আমি বলবো যে জৈব যৌগ সমূহ আসলে এরা পানিতে অদ্রবণীয় বা পুলার দ্রাবকে অদ্রবণীয়। যেমন জৈব যৌগ সমূহ আপনাদের জন্য মোমবাতি কিন্তু একটি জৈব যৌগ, সে কিন্তু পানিতে, আপনারা ছেড়ে দেখবেন সে পানিতে বেশি থাকবে, অর্থাৎ সে তো পানির সাথে মিশবেই না, পানির নিচেও যাবে না, সে উপরে বেশি থাকবে, অর্থাৎ মানে সে পানিতে আসলে সে অদ্রবণীয়, পানিতে জৈব যৌগ সমূহ পানিতে অদ্রবণীয়, পুলার দ্রাবকে অদ্রবণীয়, কিন্তু তারা আসলে জৈব দ্রাবকে দ্রবণীয়, তারা হচ্ছে জৈব দ্রাবকে দ্রবণীয়। যেমন আপনি বেনজোইক অ্যাসিড বেনজিনের দ্রবণীয়, কিন্তু পানিতে সে অদ্রবণীয়। অর্থাৎ এভাবে হচ্ছে বেনজোইক অ্যাসিড বেনজিনের মধ্যে দ্রবণীয়, কিন্তু পানিতে অদ্রবণীয়। অর্থাৎ দ্রাব্যতার ক্ষেত্রে বিবেচনা করতে হলে যে জৈব যৌগ সমূহে পানিতে অদ্রবণীয়, পুলার দ্রাবকে অদ্রবণীয়, পানিতে বা পুলার দ্রাবকে, পানি একটা পুলার যৌগ, পানিতে বা পুলার দ্রাবকে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। তো এটা হচ্ছে তার দ্রাব্যতার বৈশিষ্ট্য, সে পানিতে এবং পুলার দ্রাবকে অদ্রবণীয় থাকে, কিন্তু জৈব দ্রাবকে সে দ্রবীভূত হয়ে যায়। যেমন আপনারা দেখতে পাবেন, আরো একটু এক্সাম্পল যদি পেট্রোল বা কেরোসিন, যদি এগুলো কিন্তু জৈব যৌগ, এরা আসলে এগুলো হাইড্রোকার্বন, এগুলা পানির মধ্যে দেখবেন এগুলা ভেসে যায়, উপরে ভেসে যায়, এরা তো মিক্সচার হবেই না, মিশ্রণ হবেই না, নিচেও যাবে না, এরা উপরে ভেসে থাকে। অর্থাৎ এরা পানিতে বা জৈব দ্রাবকে, পানিতে বা পুলার দ্রাবকে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অন্য কোনো একটা জৈব যৌগের সাথে এরা দ্রবণীয়। পেট্রোল এবং অক্টেন এরা আপনার মিশ্রণ তৈরি করা যায় সাধারণত। তো যেভাবে পানির মতো ভেসে থাকে, এভাবে পেট্রোল এবং ইয়ে করলে, অক্টেন মিশ্রণ করলে এভাবে একটা ভেসে থাকবেন, অনেক সময় মিশ্রণ হয়ে যায়। তো এভাবে পরীক্ষা নিরীক্ষার মধ্যে আপনারা অনেক জৈব যৌগকে দেখতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন।
তো সেম হচ্ছে তার দ্রাব্যতা। এবং যদি 5 নম্বরে আলোচনা করি, 5 নম্বরে আলোচনা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। যাই হোক, এখানে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক মৌখিকভাবে বলে দিলাম, আপনারা লেখা হয়তো বোর্ডে একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এগুলো বইয়ের মধ্যে আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো গলনাঙ্ক, জৈব যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে নিম্ন প্রকৃতির, অর্থাৎ জৈব যৌগ সময় নিম্ন তাপমাত্রায় তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হয়। যেমন অক্সালিক অ্যাসিডের গলনাঙ্ক কিন্তু 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ অক্সালিক অ্যাসিড 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে। এটা 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কম না, এটাও আরো আরো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট অনেক জৈব যৌগ আছে, বেশিরভাগই আরো নিম্ন গলনাঙ্ক আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি একটা অজৈব যৌগের কথা বলি, যেমন সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, তার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, 801 ডিগ্রি সেলসিয়াস। তো সে অনুপাতে 101 ডিগ্রি সেলসিয়াস খুবই আসলে কমই হইতে পারে। তো এই জন্য যেহেতু জৈব যৌগ সময় নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ কম তাপমাত্রায়, অল্প তাপমাত্রা তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে বিভিন্ন জৈব যৌগের বিভিন্ন পার্থক্য আছে। সব জৈব যৌগ যে সেম তাপমাত্রার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে এমন কোনো কথা নেই। তো এটা হচ্ছে তার বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, যেহেতু কম তাপমাত্রা তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, তাই এরা সাধারণত উদ্বায়ী অবস্থায় থাকে, এরা সহজেই ছড়িয়ে ছিটিয়ে যেতে পছন্দ করে, মানে এটা তাপমাত্রার কারণে। তো যাই হোক, এটা হলো একটা বিষয়। এবং আমি যদি 6 নম্বরে আলোচনা করি, তার দহন নিয়ে আলোচনা করি, দহন বা জ্বলন নিয়ে। আচ্ছা, দহন হচ্ছে যে জৈব যৌগ সমূহ সাধারণত এরা দাহ্য পদার্থ, বেশিরভাগ ক্ষেত্রে দাহ্য পদার্থ, যেমন পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন, এগুলো কিন্তু দাহ্য পদার্থ। এরকম আরো এগুলো ছাড়াও আরো বিভিন্ন গ্যাস তো আছেই। এগুলো কিন্তু সহজেই বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এরা দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। আমরা জ্বালানির কাজে ব্যবহার করে থাকি। এই যে মিথেন গ্যাসটাকেও কিন্তু যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে সে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে থাকে, অর্থাৎ আর প্রচুর কিন্তু তাপ শক্তি উৎপন্ন করে। অর্থাৎ মিথেন গ্যাসকে আমরা যদি জ্বালানির কাজে ব্যবহার করে থাকি, মিথেন গ্যাসকে অর্থাৎ প্রাকৃতিক গ্যাস হিসেবে মিথেন গ্যাস কিন্তু সারা পৃথিবী বিশ্বব্যাপী প্রায় 80% হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেন, এবং তাকে আমরা জ্বালানির কাজে ব্যবহার করে থাকি। এবং সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে এবং সাথে প্রচুর তাপ শক্তি উৎপন্ন করে। ওই তাপ শক্তি দিয়ে আসলে জ্বালানিটা হয়। এটা বিভিন্ন ধরনের জ্বালানি ক্ষেত্রে ব্যবহার হতে পারে। গ্যাস আকারে যদি আগুনের পুড়ে আমরা রান্না বান্নার কাজে সেটা ব্যবহার করি, তাহলে কিন্তু তাপ শক্তি পাওয়া যায়। তো এবারে গাড়ির মধ্যে যদি ব্যবহার করি, সেখানেও কিন্তু মানে বিভিন্ন ইঞ্জিনের কার্বোরেটরের মাধ্যমে অক্সিজেনকে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অক্সিজেনকে ভিতরে ইঞ্জিনের ভিতরে নিয়ে মিথেন গ্যাসের সাথে দহন করতে পারে। দহন মানে হচ্ছে আগুনে পোড়ানো। এখানে আগুনে জ্বালানোর পর হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়, সেটা যেগুলো সাইলেন্সারের মধ্য দিয়ে বাইরে চলে যায়, এবং প্রচুর তাপশক্তির কারণে ইঞ্জিন আসলে চলে, এবং গাড়ি এগুলা মানে ইঞ্জিন গুলো চলে, এবং গাড়ি সমস্ত ক্রিয়াকলাপ এই ইঞ্জিনের দ্বারা সম্পন্ন হয়ে থাকে। তো এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে দহন কার্য হয়ে থাকে। এরকম নানা কাজে এটা আসলে দহন কার্য, যেটাকে ব্যবহার করা যায়। তো এই হচ্ছে সাধারণত আমি মানে 6টা মানে জৈব যৌগের 6টা সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি। জৈব যৌগের আরো অনেক বৈশিষ্ট্য আছে, তো এত বৈশিষ্ট্য আলোচনা করার দরকার নেই। এগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য, অর্থাৎ দহন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং আণবিক গঠন এবং তার এই বন্ধন প্রকৃতি। তারপর হচ্ছে এই যে তার সংযুক্তি যে আলোচনা, মানে জৈব যৌগের মধ্যে কি কি থাকে, এইগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য। এগুলো নিয়ে আলোচনা করলে হয়ে থাকে সাধারণত। আর আমি যেহেতু এখানে শুধু জৈব যৌগে আলোচনা করতেছি, অজৈব যৌগেও অজৈব যৌগের ধারণা থাকলে জৈব যৌগ এবং অজৈব যৌগের একটা পার্থক্য সবসময় পরীক্ষায় এসে থাকে। এটা আপনারা দেখতে পারেন। জৈব যৌগের যে বৈশিষ্ট্যগুলো বললাম, অজৈব যৌগের সাধারণত বিপরীত টাইপের হয়ে থাকে, দুই একটা ব্যতীত। তো এটা জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যটা একটু দেখে নেবেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এখন জৈব যৌগের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। জৈব যৌগের শ্রেণীবিভাগে আসলে কি কি আলোচিত হয়েছে। তো জৈব যৌগের শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা জানি জৈব যৌগ সমূহকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগ এবং একটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। যেমন জৈব যৌগগুলো দুই ভাগে ভাগ করা হয়, এলিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ। তো
জৈব যৌগ সাধারণত দুই ভাগে ভাগ হয়, এলিফ্যাটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। তো আমরা প্রথমে এলিফ্যাটিক যৌগ নিয়ে আলোচনা করি। তো এলিফ্যাটিক যৌগ আসলে কি? এলিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ এলিফ্যাটিক যৌগগুলো চর্বি থেকে উৎপন্ন সাধারণত হয়ে থাকে। তো তো গ্রিক শব্দ এলিফার অর্থাৎ চর্বি থেকে গৃহীত, এই গ্রিক শব্দ এলিফার থেকে এই এলিফ্যাটিক শব্দটি এসেছে। এখন চর্বি হোক আর চর্বি না হোক, অর্থাৎ সম্পৃক্ত সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত চাক্রিক হাইড্রোকার্বন এবং তাদের জাতসমূহকে অবশ্যই এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক জৈব যৌগ বলা হয়ে থাকে, এলিফ্যাটিক জৈব যৌগ বলা হয়ে থাকে। তো এখন আমরা এলিফ্যাটিক জৈব যৌগের ক্ষেত্রে যদি আমরা অ্যারোমেটিকটা আপাতত বাদ দিই, তাহলে এলিফ্যাটিক জৈব যৌগ আমরা প্রচুর আলোচনা করলামই, যেমন CH3 এটা হচ্ছে ইথেনের সংকেত। এরকম আরো আছে, এক্সাম্পল দিতেছিল প্রচুর দেওয়া যায়, যেমন হচ্ছে CH, তারপরে CH, আচ্ছা এখানে এটা একটা চাকরির যৌগ, এবং এখানে হচ্ছে CH, এখানে 2, এখানে হচ্ছে CH2, এখানে CH2, এটা হচ্ছে চাকরির যৌগ, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটাকে সাইক্লোপ্রোপেন বলে। যাই হোক, এগুলো সবগুলো হচ্ছে এলিফ্যাটিক যৌগ। এখন আমরা এলিফ্যাটিক যৌগের আলোচনায় আসলে এলিফ্যাটিক যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ পরে আলোচনা করবো, তাই এলিফ্যাটিক যৌগকে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব এলিফ্যাটিক যৌগ নিয়ে। তো এলিফ্যাটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এলিফ্যাটিক যৌগ সময় একটা হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ, একটা হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ। তো এই যে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ এবং বদ্ধ শিকল এলিফ্যাটিক যৌগ নিয়ে আলোচনা করতে হলে আমি যদি প্রথমে আলোচনা করি যে মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ, মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ কি? তো সংজ্ঞাগুলো আমি বারবার বলছি, সংজ্ঞাগুলো বইয়ের মধ্যে লিখেছি, এরপর আমি মৌখিকভাবে বলছি, এখানে লিখছি না। মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ হচ্ছে যে সকল এলিফ্যাটিক যৌগের কার্বন শিকল, মানে একটার পর একটা কার্বন পরমাণু যুক্ত একটা শিকল তৈরি করে, অর্থাৎ দীর্ঘ শিকল তৈরি করে থাকে একটার পর একটা, এবং শিকল তৈরি করে, এবং এদের দুই প্রান্তের কার্বন পরমাণু উন্মুক্ত অবস্থায় থাকে, তাদেরকে হচ্ছে মুক্ত শিকল এলিফ্যাটিক হাইড্রোকার্বন বলে থাকে। যেমন এখানে যেমন আমি CH3, CH2, CH3, CH2, আবার এখানে একটা CH3, অর্থাৎ CH3, CH2, 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 CH3, অর্থাৎ এটা হচ্ছে মিথ পেন্টেন, এটা হচ্ছে পেন্টেনের সংকেত, পেন্টেনের সংকেত। এখন কথা হচ্ছে যে এই যে নামকরণটা, এগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো, যেহেতু এই অধ্যায়ের শুরু। এটা হচ্ছে পেন্টেনের সংকেত, মানে এটা হচ্ছে পেন্টেন, তো এটা হচ্ছে 2, এখানে এটা 2 হবে, CH2। তাই যাই হোক, এটা হচ্ছে নামকরণ নিয়ে অবশ্যই আলোচনা করবো। তো এটা হচ্ছে একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। এখানে দেখেন প্রত্যেকটা কার্বন পরমাণু এবং একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত, এবং দুই প্রান্তে যে কার্বন পরমাণু তারা আবার উন্মুক্ত অবস্থা, তারা অন্য কোনো কার্বনের সাথে আর যুক্ত নয়, মানে এই কার্বনগুলো অবশ্যই দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, এই প্রত্যেকটা কার্বন দুইটা যুক্ত, কিন্তু তারা প্রান্তের যে দুই কার্বনটা তারা হচ্ছে একটা কার্বনের সাথে যুক্ত। এই ধরনের শিকলকে আসলে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে থাকে। তবে এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং একটা হচ্ছে শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো সরল মুক্ত শিকল হাইড্রোকার্বনের এক্সাম্পল যদি আমি বলি, এটা আলাদাভাবে বলতে গেলে ওই দুইটার মধ্যে ইনক্লুড করতে চাইলে এটাকে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন আমি বলতে পারি, কারণ সে সরল, এবং তার মানে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার একটু আলাদাভাবে যদি সংজ্ঞায়িত করি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কোনো কার্বন পরমাণু, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কোনো কার্বন পরমাণু সর্বোচ্চ 2টি কার্বনের সাথে যুক্ত, সর্বোচ্চ যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কোনো কার্বন পরমাণু সর্বোচ্চ 2টি কার্বন পরমাণুর সাথে যুক্ত বা তার বেশি নয়, অর্থাৎ সর্বোচ্চ সে 2টি কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, তার বেশি নয়, তাকে হচ্ছে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন আপনি এখানে দেখেন এই যে কার্বনটার কথা, এই কার্বনটা কিন্তু সর্বোচ্চ 2টি কার্বনের সাথে যুক্ত আছে, এদিকে একটি সর্বোচ্চ, এবং সর্বোচ্চ 2টি বলতে সে কিন্তু একটি হতে পারবে, সে অবশ্যই একটি, যেমন এই প্রান্তের 2টা কার্বন পরমাণু অবশ্যই সে কিন্তু একটি কার্বনের সাথে যুক্ত আছে, সেও কিন্তু ওই একটি কার্বনের সাথে যুক্ত আছে। এখন আমি বলছি যে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন যদি আমি আলাদাভাবে বুঝাতে চাই, যে কোনো যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের কোনো কার্বন পরমাণু সর্বোচ্চ 2টি কার্বন এর সাথে যুক্ত হতে পারে, এর বেশি হতে পারে না,
তখন তাকে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন আপনি দেখেন এই কার্বনটা কিন্তু সর্বোচ্চ দুইটির সাথে, এটার সাথে মানে দুইটির সাথে সে যুক্ত হতে পারছে। এই কার্বনটা সে দুইটির এটার সাথে মানে একটা কার্বন হচ্ছে সর্বোচ্চ সে দুইটি কার্বন পরমাণুর সাথে যুক্ত হতে পারলে তার কমলের সমস্যা নাই, তাকে হচ্ছে সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তো এরকম প্রচুর এক্সাম্পল আরো দেওয়া যায়। কিন্তু আরেকটা হচ্ছে যে আমি বললাম যে শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন এর যদি সংজ্ঞাটা আমি বলি, যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের ন্যূনতম একটি কার্বন, অর্থাৎ ন্যূনতম একটি কার্বন পরমাণু দুইয়ের অধিক কার্বনের সাথে যুক্ত হতে পারে, তাকে হচ্ছে শাখায়িত কার্বন বলে। অর্থাৎ যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে বা মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন ন্যূনতম একটি কার্বন, অর্থাৎ দুইয়ের থেকেও বেশি একাধিক, অর্থাৎ ন্যূনতম তিনটিও হতে পারে, কার্বনের সাথে যুক্ত হতে পারে, তাকে শাখায়িত কার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। অর্থাৎ এক্ষেত্রে শর্তই হচ্ছে যে সে মানে একটা যৌগ আমি বললাম, এই যৌগের মধ্যে সে ন্যূনতম দুইয়ের অধিক, ন্যূনতম একটি কার্বন হলেও সে দুইয়ের অধিক কার্বনের সাথে যে সে যেন যুক্ত হতে পারে। যেমন আমি যদি এটা বলি, অর্থাৎ CH3 CH2 CH3, তারপরে হচ্ছে এখানে আমি CH শুধু CH, আর এটা হচ্ছে CH3। এখন দেখেন মানে এটা হচ্ছে শাখায়িত কার্বন শিকল, মানে হচ্ছে শাখায়িত সরল শাখায়িত মুক্ত শিকল মানে হাইড্রোকার্বনের জৈব যৌগ। যেমন দেখুন আমি বলছি সংজ্ঞার মতে হচ্ছে সে ন্যূনতম মানে যে যৌগের মধ্যে ন্যূনতম একটি কার্বন আছে যে দুইয়ের অধিক কার্বনের সাথে যুক্ত থাকে, ন্যূনতম একটি কার্বন হলেও সে শাখায়িত কার্বন সরল শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা জৈব যৌগ। যেমন দেখুন এই কার্বনটা মানে এখানে হচ্ছে মোট 4টি কার্বন আছে, এই যৌগের মধ্যে মোট 4টি কার্বন আছে। 4টি কার্বনের মধ্যে সে কিন্তু এই কার্বনটা হচ্ছে সে একটি কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটাও সে একটি কার্বনের সাথে, এই কার্বনটা সে আর একটি কার্বনের সাথে যুক্ত। কিন্তু এই যে কার্বনটা আছে সে কিন্তু 3টি কার্বনের সাথে, অর্থাৎ দুইয়ের অধিক, অর্থাৎ সে এই কার্বনটা তার সাথে যুক্ত, অর্থাৎ আমার সংজ্ঞা মতে হচ্ছে কোন যৌগের মধ্যে যদি কোনো কার্বন পরমাণু দুইয়ের অধিক কার্বনের সাথে, অন্তত একটি কার্বন পরমাণু হলেও দুইয়ের অধিক কার্বনের সাথে যুক্ত থাকতে পারে, তাইলে সে হচ্ছে শাখায়িত সরল শিকল শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো তার নাম আমরা মানে আইসোবিউটেন। এখন তার ইফেক্ট নাম বিভিন্ন নামকরণ পদ্ধতি আছে, এটা হচ্ছে এক ধরনের নামকরণ পদ্ধতি। আচ্ছা এরকম আমি যদি আরেকটা एग्जांपल দিই, শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন, যেমন CH3, তারপরে CH2, তারপরে CH2, তারপরে তারপরে CH, তারপরে CH3। আপনারা দেখতে পারেন যে এখানে আমি যদি লিখি CH3, এখানে লিখলাম CH3 আর এখানে লিখলাম CH3। আচ্ছা এটা কিন্তু শাখা শিকল হতে পারে না, এটা শাখা শিকল শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। কিভাবে? কারণ আপনি দেখুন যে সে কিন্তু দুইটা কার্বনের সাথে, মানে এটার সাথে সে কিন্তু একটা কার্বন, সে শুধু এটার সাথে, এদিকে নাই। কিন্তু মানে মুক্ত শিকলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রান্তীয় কার্বন পরমাণু অবশ্যই সে একটি কার্বনের সাথে যুক্ত হতে, মানে সে একটি কার্বনের সাথে সে উন্মুক্ত, ওই দিক দিয়ে উন্মুক্ত, ওইদিকে আর কোনো কার্বনের সাথে সে যুক্ত নয়। এটা হচ্ছে মুক্ত শিকলের প্রধান বৈশিষ্ট্য। তো এখন কথা হচ্ছে যে আর বাকি যেগুলো আছে এগুলো সে দুইটির সাথে, সে কিন্তু আবার দুইটির সাথে, আর সে কিন্তু প্রান্তে আছে সে একটির সাথেই। কিন্তু দেখুন আমার সংজ্ঞামত হচ্ছে যে এই যৌগের মধ্যে যদি অন্তত একটি কার্বন পরমাণু থেকে যে কিনা দুইয়ের অধিক কার্বনের সাথে যুক্ত হতে পারে, তাকে হচ্ছে শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলে থাকে। যেমন এই কার্বনটা আপনি দেখেন, সে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা সে কিন্তু 4টা কার্বনের সাথে যুক্ত। আমি বলছি যে অন্তত একটি কার্বন যদিও দুইয়ের অধিক কার্বনের সাথে যুক্ত থাকতে পারে, তাইলেই সে শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে সে দুইয়ের অধিক 4টার সাথে যুক্ত, এই কার্বনটা আবার একটা, দুইটা, তিনটার সাথে যুক্ত। তার মানে এখানে একাধিক আছে এভাবে, মানে এখানে অন্তত একটি না, এখানে দুইটি আছে, যেখানে দুইটি কার্বন আছে যেখানে একাধিক কার্বনের সাথে, দুইয়ের অধিক কার্বনের সাথে সে যুক্ত, তাহলে সে শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো আমরা এখন শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝলাম, আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝলাম। অর্থাৎ এলিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনের আবার দুই প্রকার সেটাও জানলাম।
সরল শিকল বিশিষ্ট মুক্ত শিকল হাইড্রোকার্বন বা জৈব যৌগ এবং শাখায়িত মুক্ত শিকল বা বা জৈব যৌগ বা হাইড্রোকার্বন। তো এখন আমরা আলোচনা করব যে এই মুক্ত শিকল এর যে দুই ভাগে ভাগ হলো, সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন, ওই দুইটাকেই কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি সেটা আলোচনা করি। তো সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বন বা এগুলা যে সকল হাইড্রোকার্বনের বা জৈব যৌগের মধ্যে যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তারাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তারাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন যেমন এই যে মিথেন, ইথেন CH3 ইথেন, এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে দেখবেন এই কার্বনের সাথে হাইড্রোজেন তিনটা কিন্তু এভাবে বন্ধন আকারে যুক্ত আছে। এই কার্বন এর সাথে এই কার্বনের একটা, এদিকে তিনটা হাইড্রোজেন এই কার্বনের সাথে তিনদিকে। তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে একটা ইথেন যৌগ, এই যৌগটাকে আমি গাঠনিকভাবে সাজিয়ে লিখলাম যে মানে প্রত্যেকটা কার্বনের সাথে কোন অণুর সাথে কোন পরমাণুর সাথে কিভাবে যুক্ত আছে এগুলো তার গঠনটা দেখলাম যে প্রত্যেকটা গঠনে দেখবেন আমি একক বন্ধন আছে। আপনারা নিশ্চয়ই বন্ধনের মধ্যে এগুলো আলোচনা করেছেন, বন্ধন সম্পর্কে বুঝছেন, একক বন্ধন কি দ্বিবন্ধন কি এগুলো। যাই হোক, তো এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নেই, সবগুলো একক বন্ধন। তো যে সকল হাইড্রোকার্বন জৈব যৌগের মধ্যে এভাবে একক বন্ধন বিদ্যমান তারাই হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ। এখন এই সম্পৃক্ত জৈব যৌগ নিয়ে আলোচনা করলাম এবং তাকে কিন্তু তার একটা সহজ, যেমন তাকে অ্যালকেন বলা চলে। যেমন অ্যালকেন, এই অ্যালকেন সমূহ হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত জৈব যৌগ। এরা কিন্তু অ্যালকেন সমূহ সবগুলো একক বন্ধন, অ্যালকেন সমূহের যত যৌগ আছে সবগুলা একক বন্ধন বিশিষ্ট। এবং অ্যালকেন নিয়ে বিস্তারিত একটা আলোচনা আছে, আমি আমার পরবর্তী যে জৈব যৌগের আলোচনার মধ্যে অ্যালকেনটা রাখবো, অ্যালকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এটা হচ্ছে একটা কথা। এখন তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যে সকল হাইড্রোকার্বন বা যে সকল জৈব যৌগ যে এর কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, যে সকল হাইড্রোকার্বন বা জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান তারাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা কি বললাম? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান অন্তত একটি, যে সকল আবার সবগুলোর মধ্যে না, যে সকল হাইড্রোকার্বনের জৈব যৌগে হাইড্রোকার্বন বা জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অন্তত একটি আছে তারাই হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা জৈব যৌগ। যেমন আমি যদি CH2 ডবল বন্ড CH2 অর্থাৎ এই যৌগের কথা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে যদি আমি আরো একটু ভেঙে লিখি গাঠনিকভাবে তাহলে SS অর্থাৎ মাঝখানে দুইটি এই কার্বন কার্বন কিন্তু দ্বিবন্ধন বিদ্যমান। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার সংজ্ঞা মতে হচ্ছে যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ এই দেখেন কার্বন এবং কার্বনের মধ্যে দুইটা বন্ধন আছে, তারাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই যে এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম হচ্ছে ইথিন, অর্থাৎ সে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং আবার আছে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হলে কিন্তু সে অসম্পৃক্ত। যেমন CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, যেমন সি হাইড্রোজেন একটা এদিকে, মাঝখানে ট্রিপল বন্ড কার্বন কার্বন এদিকে, অর্থাৎ এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে এবং এই হাইড্রোজেনটা কার্বনের সাথে একক বন্ধন। আমি দুই সাইডে দুইটা লিখলাম, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই কার্বন কার্বন ত্রিবন্ধন। অর্থাৎ আমার সংজ্ঞা মতে হচ্ছে যে জৈব যৌগের মধ্যে কার্বন কার্বন একক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারাই হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং আপনি কার্বনের সাথে অন্য যৌগের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হিসাব করলে চলবে না। অর্থাৎ কার্বনকে সংজ্ঞাতেই বলছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে তবে হচ্ছে এরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখানের মধ্যে একটা বিষয় আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালকিন এবং একটা হচ্ছে অ্যালকাইন। আমরা একটু আগে বললাম যেটা সম্পৃক্ত হাইড্রোকার্বনের যেটা আমরা নামকরণ একটা নির্দিষ্ট গোষ্ঠী আছে যারা অ্যালকেন বলে, আমি এবং অ্যালকেন নিয়ে আলোচনা করব। ঠিক অসম্পৃক্ত হাইড্রোকার্বন এভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুই প্রকারের, যেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। যেমন দ্বিবন্ধন যে কার্বন কার্বন দ্বিবন্ধন যারা আছে তারা হচ্ছে অ্যালকিন, তাদেরকে বলে অ্যালকিন। আর কার্বন কার্বন ত্রিবন্ধন যারা আছে তাদেরকে বলে অ্যালকাইন। তো এখন বিষয়টা হচ্ছে আমি বলছিলাম যে অ্যালকেন নিয়ে আলোচনা করব, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন নিয়ে আলোচনা করব। এখন এই যে বিষয়টা এখানে গেল, তো এখানে আছে এরা হচ্ছে অ্যালকিন। অসম্পৃক্তর মধ্যে দুই প্রকার, অ্যালকিন এবং অ্যালকাইন। যারা কার্বন কার্বন দ্বিবন্ধন তারা হচ্ছে অ্যালকিন, আর যারা কার্বন কার্বন ত্রিবন্ধন তারা হচ্ছে অ্যালকাইন। এবং সেটা অবশ্যই এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনটা
এলকিন মানে কার্বন কার্বনের মধ্যে হতে পারে। এখন কথা হলো যে তাহলে কি সবগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে? না, এমন কোনো কথা নেই। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন বা যৌগ যৌগের মধ্যে ন্যূনতম একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তাই হচ্ছে অসম্পৃক্ত। যেমন আমি যদি এটা বলি, অর্থাৎ CH3, তারপরে CH2 বন্ড সি ট্রিপল বন্ড সি তারপর হচ্ছে CH3, আমি যদি এটা বলি সেক্ষেত্রে দেখেন এখানে কার্বন কার্বনের মধ্যে একটি বন্ধন, তার মানে এখানেও কার্বন কার্বনের একটি বন্ধন, এই কার্বন কার্বনের মধ্যে তিনটি বন্ধন আছে। এটা তার মানে এই পুরোটার মধ্যে কিন্তু মাত্র একটি কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, তাহলে তাতেও সে কিন্তু অসম্পৃক্ত। সে কি অসম্পৃক্ত? অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা জৈব যৌগ। তো একইভাবে যদি আমি CH3 CH2 CH তারপর CH তারপর CH3 যদি এটা বলি, সেও কিন্তু অসম্পৃক্ত। তাহলে সেও অসম্পৃক্ত কারণ তার মধ্যে ন্যূনতম একটি দ্বিবন্ধন আছে, এখানে ন্যূনতম একটি দ্বিবন্ধন আছে। হয় যে সকল জৈব যৌগের বা হাইড্রোকার্বন ন্যূনতম একটি দ্বিবন্ধন বা একটি ত্রিবন্ধন থাকে, তাকে অসম্পৃক্ত বলে। তো আমি বলছিলাম যে ত্রিবন্ধন যারা হচ্ছে অ্যালকাইন, তাহলে এটা হচ্ছে অ্যালকাইন সদস্য, এটা হচ্ছে অ্যালকাইন সদস্য, অ্যালকাইন সদস্য। আর এটা হচ্ছে অ্যালকিন সদস্য, যারা দ্বিবন্ধন তাদেরকে বলে অ্যালকিন সদস্য, তাদেরকে বলছে অ্যালকিন সদস্য। তাহলে আমরা বুঝলাম এবং নামকরণ, এটার নাম কি এবং এর নাম কি, এটা এগুলো অবশ্যই পরবর্তীতে নামকরণে আলোচনা করব। তো এটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা পড়লাম যে বুঝলাম যে জৈব যৌগসমূহ হচ্ছে হাইড্রোকার্বন সমূহ হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমরা বিস্তারিত পরে আলোচনা করছি। এলিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে আবার দুই প্রকার, যেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন আর শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো আবার এই সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তো সম্পৃক্ত মানে কারা হচ্ছে বললাম, এরা হচ্ছে অ্যালকেন, আর অসম্পৃক্ত হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তাহলে আমরা এই মুহূর্তে যে মুক্ত শিকল হাইড্রোকার্বন আলোচনা শেষ করলাম। এখন আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনে আলোচনা করব। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনে কোনো কার্বন প্রত্যেকটা কার্বন পরমাণুই দুটি কার্বন পরমাণুর সাথে, ন্যূনতম দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত, তারা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বা চাক্রিক হাইড্রোকার্বন। যেমন হচ্ছে দেখুন, এই যে CH2 তারপরে CH2, এই যে সে হচ্ছে কিন্তু চাক্রিক, মানে তার প্রত্যেকটা কার্বন পরমাণু দুটি কার্বনের সাথে যুক্ত। দেখুন এটা তার সাথে যুক্ত, তার সাথে এটা তার সাথে যুক্ত, মানে কোনো প্রান্ত মুক্ত অবস্থায়, অর্থাৎ সে আবার সে তাকে বলে চাকরি, এভাবে বদ্ধ। মানে তাকে কেন বদ্ধ বলে? কারণ তার ধরেন আপনি মাঝখানে এমন একটা জায়গা আছে, তার মানে চারদিকে বাউন্ডারি আছে, সে যাওয়ার সুযোগ নেই, এই জন্য এটাকে বদ্ধ শিকল বলে, বা এটাকে চাকরিকও বলে থাকে, সাধারণত চাকরিকও বলে থাকে। তো এরকম প্রচুর আছে, যেমন এটাও বলা যায়, যেমন CH2 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 CH2, সেও কিন্তু মানে সে দেখতে চতুর্ভুজের মতো মনে হচ্ছে, সে কিন্তু মুক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো সে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তার আপনারা দেখতে পাচ্ছেন যে তার কোনো মুক্ত অবস্থায় কোনো প্রান্ত নেই। আমরা যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন আলোচনা করার আগে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনে আলোচনা করেছিলাম, সেখানে বলছিলাম যে দুই প্রান্ত অবশ্যই উন্মুক্ত অবস্থায় থাকবে এবং তার ওই মানে অপর সাইডে অন্য সাইডে আর কোনো কার্বনের সাথে সে যুক্ত, শুধুমাত্র সে একটি কার্বনের সাথে। কিন্তু এখানের মধ্যে একটি কার্বনের সাথে যুক্ত আছে এমন কোনো কার্বন নেই। অর্থাৎ যে হাইড্রোকার্বনের মধ্যে প্রত্যেকটা কার্বন পরমাণু ন্যূনতম দুটি কার্বনের সাথে যুক্ত থাকবে, তারা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো দুটি কার্বনের সাথে যুক্ত হতে হলে অবশ্যই কোনো প্রান্ত মুক্ত অবস্থায় থাকতে পারবে না, তো এটা হচ্ছে একটা বিষয়। তো এই হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা। তো এখন যে বিষয়টা এখানের মধ্যে এরকম আরেকটা আছে, যেমন আমি এই যে আলোচনা করলাম যে চতুর্ভুজের যে কথাটা বললাম, এটা কিন্তু এভাবে থাকে। যদি পরীক্ষাগারে বা প্রশ্নের মধ্যে এভাবে থাকে, তাহলে আপনারা বুঝতে হবে যে এটা CH2 অর্থাৎ এই যে তাকে কিন্তু সেভাবে এভাবেও কিন্তু তাকে লেখা যায়। তারপর আবার যে আমি যেটা বললাম CH2 এই যে তাকে কিন্তু আবার এভাবে লেখা যায়, এভাবে লিখে বুঝতে হবে যে প্রত্যেকটা কর্নারের মধ্যে একটা কার্বন পরমাণু আছে এবং এর নাম হচ্ছে প্রোপেন, অর্থাৎ কিন্তু এটাকে
সাইক্লোপ্রোপেন। মানে নামকরণ, যাই হোক, নামকরণ নিয়ে পরে ক্লাস নিব। তবে এইসবের সাথে, অর্থাৎ বদ্ধ শিকল কার্বনের সাথে অবশ্যই, হাইড্রোকার্বনের সাথে অবশ্যই নামকরণের আগে সাইক্লো শব্দটা লাগাতে হবে। এটা হচ্ছে বিউটেন, তাহলে এটার আগে সাইক্লো লাগবে, সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন অর্থাৎ এ সকল বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আগে অবশ্যই সাইক্লো শব্দটা, নামকরণ যাই হোক, সাইক্লো শব্দটা লাগাতে হবে। এখন এখন কথা হচ্ছে যে এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনও কিন্তু অসম্পৃক্ত হতে পারে। তবে অবশ্যই বদ্ধ শিকল হাইড্রোকার্বন অসম্পৃক্ত হলে অবশ্যই সেখানে দ্বিবন্ধন শুধু হবে, ত্রিবন্ধন হবে না। অর্থাৎ বদ্ধ শিকল হাইড্রোকার্বন যদিও অসম্পৃক্ত হতে পারে, কিন্তু সেখানে ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইন টাইপ আসবে না, অর্থাৎ অ্যালকিন আসবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন সিএইচ, তারপর সিএইচ, তারপর সিএইচ, সিএইচ, এদিকে আমি এটা তৈরি করলাম। এখন যদি ধরেন আমার এটা দ্বিবন্ধন হলো, অর্থাৎ কোন একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটা, কিন্তু এটা আমার একটা এখানে একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন যদি থাকে তাহলে এই কার্বনের তো চারটা হাত, তাহলে একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, তার চারটা হাত হয়ে গেছে, মানে তার যোজনী 4, অর্থাৎ তার চারটা যোজনী পূর্ণ হয়ে গেছে। এবং এই কার্বনের হচ্ছে তার এই দুইটা যোজনী, তিনটা, আর একটা হাইড্রোজেন, চারটা হয়ে গেল। তাহলে এখানে অবশ্যই 2 দিতে হবে, কারণ এই কার্বনের একটা দুইটা হয়ে গেল, আর দুইটা হাইড্রোজেন দিয়ে বাকি দুইটা, তাহলে সেম এটাও। তাহলে এখন আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে এভাবে লিখতে পারি। আর যেহেতু এখানে দ্বিবন্ধন, অর্থাৎ কার্বন কার্বন দুইটা বন্ধন আছে, তাহলে আমি এখানে একটা টান দিব এভাবে, অর্থাৎ এখানে একটা, এই টান দ্বারা বোঝা এখানে আরেকটা এক্সট্রা বন্ধন আছে, অর্থাৎ দ্বিবন্ধন। তো সুতরাং এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ, বাট এটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন, তো এটার নাম আমি কি লিখবো? এটার নাম অবশ্যই লিখবো সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটিন। মানে এগুলার আগে বদ্ধ শিকল হলে অবশ্যই সাইক্লো লাগাতে হবে, অ্যালকেন হলে মানে এন লাগবে, আর অ্যালকিন হলে ইন লাগবে। তো যদি এটা মানে আলোচনার সময় বিস্তারিত আলোচনা করবো, অর্থাৎ এটা আবার দ্বিবন্ধন হতে পারে, কিন্তু অবশ্যই ত্রিবন্ধন। সাইক্লো মানে বদ্ধ শিকল হাইড্রোকার্বন অবশ্যই ত্রিবন্ধন হবে না, এটা সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হলে একক বন্ধন, অসম্পৃক্ত হলে সর্বোচ্চ দ্বিবন্ধন, ত্রিবন্ধন হতে পারবে না। তো এটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আলোচনা। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়ে থাকে। এখন আমি আলোচনা করবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আসলে কি? আমরা যে হাইড্রোকার্বন দুই প্রকার বলছিলাম, অর্থাৎ যৌগ দুই প্রকার বলছিলাম, এলিভেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। তো এই এতক্ষণ আমরা এলিভেটিক যৌগ আলোচনা করলাম, এবার আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করবো। অ্যারোমেটিক যৌগ আসলে কি? অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক 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 যৌগ, অ্যারোমেটিক আসলে যৌগটা কি? অ্যারোমেটিক হচ্ছে গ্রিক শব্দ এরোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। এর অর্থ হচ্ছে সুগন্ধ। অর্থাৎ প্রথম দিকে যে অ্যারোমেটিক যৌগগুলো আবিষ্কার হয়েছিল এগুলো সুগন্ধিযুক্ত, তাই এদের নামকরণ অ্যারোমেটিক করা হয়েছে। অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা কি? এটা হচ্ছে বিশেষ ধরনের দ্বিবন্ধনযুক্ত চাক্রিক বলয় দিয়ে তৈরি যে যৌগগুলো, বেনজিন এবং বেনজিন জাতক থেকে উৎপন্ন যেসব যৌগগুলো কার্বন চাক্রিকভাবে তৈরি, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এর সুনির্দিষ্ট সুন্দর সংজ্ঞা বইয়ের মধ্যে আছে। তো এটা হচ্ছে, যেমন আমি যদি এখানে একটা অ্যারোমেটিক যৌগ লিখি, যেমন বিশেষ ধরনের অসম্পৃক্ত চাক্রিক বলয়, কার্বন চাক্রিক বলয়, ধরেন এখানে বেনজিন, আমি একটা বেনজিনের এক্সাম্পল দিই। তো বেনজিনের এক্সাম্পল যদি দেই, তাহলে সি বন্ড সি, এই যে এটা হচ্ছে একটি বেনজিন বলয়, এবং এখানে হচ্ছে একান্তর দ্বিবন্ধ। মানে এখানে আমি যদি অ্যারোমেটিক যৌগের অন্য একটা সংজ্ঞা দিতে পারি, যে সকল যৌগের মধ্যে চাক্রিক বলয়, এভাবে চাক্রিক একটা বলয় আছে এবং 5, 6, 7 সদস্যের বিশিষ্ট একটা সমতুল্য চাক্রিক বলয়, যেমন 1, 2, 3, 4, 5, 6। এটাকে যদি আমি একটু গাঠনিকভাবে অন্যভাবে লিখি, এটাকে তো এটা হচ্ছে বেনজিনের সংজ্ঞা, অর্থাৎ C6H6, এটাকে বেনজিনের গঠনটা হচ্ছে এভাবে। অর্থাৎ এখানে দেখেন তো 1, 2, 3, 4, 5, 6, 5, 6, 7, মানে
6 সদস্যের একটা সমতলীয় চাকরিকে একটা যৌগ। তো সংজ্ঞা অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা হচ্ছে 5, 6 এবং 7 সদস্যের একটা সমতলীয় যদি এভাবে যৌগ থাকে তাহলে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আবার আমি প্রথম দিকে যে সংজ্ঞাটা বললাম অর্থাৎ বিশেষ ধরনের অসম্পৃক্ত দ্বিবন্ধনযুক্ত বা অসম্পৃক্ত বেনজিন এবং বেনজিন জাতক থেকে উদ্ভূত যৌগসমূহ এবং কিছু অন্যধর্মী বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়, অথবা এভাবে বলা যায় যে 5, 6 বা 7 সদস্যের সমতুল্য চাকরির যৌগ যাদের মধ্যে একান্তর দ্বিবন্ধন আছে। অর্থাৎ এটাকে বাংলায় এটাকে বাংলায় আসলে এটার গঠন প্রকৃতিতে হচ্ছে এভাবে, অর্থাৎ একান্তর দ্বিবন্ধন, একটি দ্বিবন্ধন একটি একক বন্ধন, একটি দ্বিবন্ধন একটি একক বন্ধন এভাবে আছে, তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো এটা হচ্ছে একটি বেনজিন যৌগ। তো এটা একটা বিষয়। এখানে এরকম আছে ন্যাফথালিন বা টলুইন আছে। এখন এই ধরনের আরো বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমি মানে এগুলা যখন প্রকারভেদে আলোচনা করবো অবশ্যই। এখন অ্যারোমেটিক যৌগ হচ্ছে কয় প্রকার? তো অ্যারোমেটিক যৌগ হচ্ছে আবার 2 প্রকার। কারণ অ্যারোমেটিক যৌগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ইলেকট্রন আকর্ষণধর্মী এবং রেজোন্যান্স প্রদর্শন করে। তাই তাই এদেরকে কিছু অন্য কিছু বৈশিষ্ট্যের কিছু বেনজিন এবং বেনজিন জাতক ছাড়াও কিছু যৌগকে এই অ্যারোমেটিক যৌগের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য অ্যারোমেটিক যৌগ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সুষম চাকরিক বা সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ বা কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। আর একটা হচ্ছে যে হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ। তাহলে এখন আমরা আলোচনা করব যে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক অ্যারোমেটিক যৌগ কাকে বলে। অর্থাৎ এটা হচ্ছে যে সকল অ্যারোমেটিক যৌগের মধ্যে টোটাল শিকলের মধ্যে অর্থাৎ বলয়ের মধ্যে অ্যারোমেটিক বলয় বা চক্রের মধ্যে শুধু কার্বন পরমাণু, যেমন বেনজিন, আমি একটু আগে দেখালাম বেনজিন বা টলুইন। হ্যাঁ, এখানে বেনজিন এবং টলুইন আছে। হ্যাঁ, তাদেরকে হচ্ছে এটা হচ্ছে বেনজিন এবং এটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে বেনজিন, অর্থাৎ এটা এটা হচ্ছে C6H6। এটা হিসাব করে লিখতে হবে। এখানে সি একটা বেশি আছে, C7। এখানে 1 2 3 4 5 6 7 7টা সি আছে, হিসাব করে লিখতে হবে। যে এটা আমি লিখছি না এখন। তো এখানে বিষয় দাঁড়ালো যে মানে এখানে কিন্তু এগুলোর মধ্যে কার্বন আছে, কার্বন 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 কার্বন, অর্থাৎ এগুলোর মধ্যে কার্বন আছে। তো এরা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক, মানে এদের প্রত্যেকটা মানে বলয়ের মধ্যে কিন্তু কার্বন, এদের গঠন কাঠামোটাই কার্বন দ্বারা গঠিত এবং পাশাপাশি হাইড্রোজেন থাকে। এইগুলাকে বাংলা এখানে তো আমি একটু আগে দেখালাম যে এখানে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। যাই হোক, তাহলে এটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, মানে এদের হচ্ছে গঠনের মধ্যে শুধু কার্বন, মেইন কাঠামোতে কার্বন, বলয়ের মধ্যে কার্বন আছে এবং এটা অবশ্যই কার্বোসাইক্লিক যৌগ বা সুষম চাকরিক যৌগ হলে অবশ্যই বেনজিন 6 সদস্যের বেনজিন বলয় এখানে থাকতে হবে। যেমন আপনি টলুইন দেখেন, টলুইন কিন্তু সে কার্বোসাইক্লিক, এখানে অবশ্যই বেনজিন বলয়টা আছে, বেনজিন বলয় আছে, অতিরিক্ত একটা মিথাইল গ্রুপ আছে। তো এই জন্য সে তার নাম হচ্ছে টলুইন। এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে টলুইন। এটা হচ্ছে বেনজিন এবং এটা হচ্ছে টলুইন। তো এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা মানে কার্বোসাইক্লিক বা সুষম, মানে অর্থাৎ এখানে কার্বন পরমাণু দিয়ে মেইন কাঠামোটা গঠিত। এখানে এর বাইরে অর্থাৎ কার্বন ছাড়া মানে মেইন যে প্রধান পরমাণুগুলো, কেন্দ্রীয় পরমাণুগুলো আর এখানে কার্বন ছাড়া আর কিছু নেই, মানে কার্বন দিয়েই বলয় গঠিত। পাশাপাশি সে তার যোজনী পূর্ণ করতে হাইড্রোজেন ব্যবহার করছে, সেটা ভিন্ন ব্যাপার, অন্য কিছু সে ক্লোরিনও ব্যবহার করতে পারে। আচ্ছা, এখন আমি আলোচনা করবো যে হেটেরোসাইক্লিক কারা, মানে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কারা। হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ হচ্ছে যেসব অ্যারোমেটিক যৌগের বলয়ের মধ্যে কার্বন, মানে বেনজিন এবং বেনজিন জাতক ছাড়াও, মানে এখানে কার্বন বলয়ের মধ্যে কার্বন ছাড়া অন্যান্য হেটেরো পরমাণু যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এরকম পরমাণুগুলো থাকে এবং এগুলো দিয়ে গঠিত হয়, তারা হচ্ছে হেটেরোসাইক্লিক মানে অ্যারোমেটিক যৌগ। যেমন আমি যদি এখানে একটু দেখাই হেটেরোসাইক্লিক যৌগ কি। যেমন আমি এখানে যদি হেটেরোসাইক্লিক একটি যৌগ লিখি, যেমন যেমন সে হচ্ছে পিরিডিন। আমি আগেই বলেছিলাম যে সে
এটা হচ্ছে হেটেরো পরমাণু, অর্থাৎ এরকম যদি মানে বেনজিন বলয়ের মধ্যে যদি মানে কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু থাকে, যেমন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো থাকে, তাদেরকে হেটেরো পরমাণু বলে। আর যদি পুরো কার্বন বলয়ের মধ্যে মানে যদি পুরো বেনজিন বলয়ের মধ্যে সবগুলো কার্বন দ্বারা গঠিত থাকে, এখানে কোনো এক্সট্রা মানে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু না থাকে, তাইলে তাদেরকে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক বলে থাকে, যেটা আগে আলোচনা করলাম। আর হেটেরোসাইক্লিক হচ্ছে যদি এরকম কার্বন ছাড়াও অন্য কোনো পরমাণু, যেমন আপনি এখানে দেখেন এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন আছে, কিন্তু এখানে কার্বন নেই, অর্থাৎ এখানে একটা নাইট্রোজেন আছে। সুতরাং এটা হচ্ছে হেটেরো পরমাণু। এই জন্য তাকে এই এরোমেটিক যৌগের হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক প্রকারের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তারা ইলেকট্রন আকর্ষণধর্মী। এবং সেম এরকম আরেকটা যদি আমি বলি, যেমন দেখেন এটা এই যে একটা যৌগ, এটার নাম হচ্ছে থায়োফিন। এটার নাম হচ্ছে থাইওফিন, অর্থাৎ সে হচ্ছে থাইফিন। অর্থাৎ এটা পিরিডিন এবং সেটা থাইফিন। এখানে কার্বন আছে, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন আছে, কিন্তু এখানে কার্বন নেই, এখানে সালফার আছে। সুতরাং এই যে মানে এই যে হচ্ছে যে সে কার্বন ছাড়াও যে এক্সট্রা পরমাণু তাকে হেটেরো পরমাণু বলে। অর্থাৎ এই হেটেরোসাইক্লিক যৌগের মধ্যে কার্বন ব্যতীত যে অন্য ধরনের কোনো যৌগ, কার্বন ব্যতীত অন্য ধরনের কোনো মৌল থাকবে, তাদেরকে হেটেরো পরমাণু বলে, এবং এই জন্য তাকে হেটেরোসাইক্লিক বলা হয়ে থাকে। তো এই হচ্ছে বিষয় হচ্ছে এরোমেটিক যৌগে দুই প্রকার। এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক, একটা হচ্ছে হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক। এরোমেটিক যৌগ, এগুলো নিয়ে আলোচনা করলাম। তো এরোমেটিক যৌগ নিয়ে আরো প্রচুর ক্লাস হবে, ক্লাস আলোচনা করা হবে। এটা হচ্ছে জাস্ট জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা। এখন আমি এই শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু আলোচনা করলাম এই সবগুলো একটা চার্টের মাধ্যমে দেখাবো। এখন চার্টটা লিখতে একটু সময় লাগবে, তাই এটা আমি ভিডিওটা একটু পোজ করে মানে আমি এই পুরো চার্টটা লিখবো এবং একটু রিভাইজ দেওয়া হয়ে যাবে, তাহলে আবার পুনরায় এগুলো মনে পড়বে। তো তো বন্ধুরা, এক নজরে এগুলো একটু রিভিশন দিয়ে দিই। মানে পুরো যে ক্লাসটার মধ্যে আলোচনা করলাম সেগুলো এক নজরে একসাথে এখানে একটু চার্টের মাধ্যমে তুলে ধরলাম। এগুলা এই চার্টটা তোমাদের বইয়ের মধ্যে আছে, যে আমরা প্রথমে হচ্ছে জৈব যৌগ, জৈব যৌগের দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিভেটিক জৈব যৌগ, একটা হচ্ছে এরোমেটিক জৈব যৌগ। এবং হাইড্রোকার্বন বলে যাই বলি, এলিভেটিক এবং একটা হচ্ছে এরোমেটিক। তো এলিভেটিক দিয়ে প্রথমে আলোচনা করেছিলাম। এলিভেটিক হচ্ছে দুই প্রকার, আবার মুক্ত শিকল এবং বদ্ধ শিকল এলিভেটিক হাইড্রোকার্বন বা জৈব যৌগ। আবার মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সরল মুক্ত শিকল জৈব যৌগ এবং একটা হচ্ছে শাখায়িত মুক্ত শিকল জৈব যৌগ। এটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে সরল মুক্ত শিকল যে জৈব যৌগটা হচ্ছে সম্পৃক্ত, এবং সম্পৃক্তটা হচ্ছে আমরা বলছিলাম এগুলো অ্যালকেন, এবং অ্যালকেন নিয়ে আগামী নেক্সট ক্লাসে আলোচনা করবো। এবং একটা হচ্ছে শাখায়িত মুক্ত শিকল জৈব যৌগ, সেটা কিন্তু আবার সেটার মধ্যে আহ শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বনও কিন্তু সেও কিন্তু সম্পৃক্ত হতে পারে এবং অসম্পৃক্ত হতে পারে। সরল যেটা সে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। সরল মুক্ত শিকল হাইড্রোকার্বন সে সম্পৃক্ত হতে পারে, অসম্পৃক্ত হতে পারে। অর্থাৎ তার যদি একক বন্ধন থাকে তাহলে সে সম্পৃক্ত, দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সে অসম্পৃক্ত। এবং শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বনও সেও কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। সম্পৃক্ত যারা আছে তারা হচ্ছে অ্যালকিন, এবং অসম্পৃক্ত যারা হচ্ছে তারা হচ্ছে আবার কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন। শাখায়িত মুক্ত শিকল হাইড্রোকার্বন বিস্তারিত আলোচনা করা হচ্ছে এগুলা চার্টের মাধ্যমে, এগুলো মনে রাখার জন্য একটু এখানে ইয়ে করলাম। তো এরপর হচ্ছে যে আমরা এদিকে গেছিলাম যে এলিভেটিক হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন কিন্তু আবার দুই প্রকার, সেটা আলোচনা করেছিলাম। বদ্ধ শিকল হাইড্রোকার্বন দুই প্রকার। বদ্ধ শিকলের মধ্যে একটা হচ্ছে বিষম চাকরিক এবং সুষম চাকরিক। তাহলে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে মানে প্রকারভেদটা আলোচনা করেন। এখানে যে এক্সাম্পল গুলো দিছিলাম যে বদ্ধ শিকল হাইড্রোকার্বনে, সেগুলো হচ্ছে যে আমি এভাবে দিছিলাম যে আহ এভাবে দিয়েছিলাম, যেটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা যেখানে কার্বন দ্বারা গঠিত, যেখানে প্রত্যেকটা কার্বন দ্বারা গঠিত, সেটা হচ্ছে আমি যেগুলো দিয়েছিলাম উদাহরণ হিসেবে, সেগুলো হচ্ছে সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক। অর্থাৎ এলিভেটিক যৌগের মতো, এলিভেটিক যৌগের মতো যে কার্বোসাইক্লিকের যে বিষয়টা মানে কার্বন দ্বারা গঠিত, এটা হচ্ছে কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক। আর যদি এটা এলিভেটিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। এলিভেটিক যৌগ এরকম আছে যে যদি কার্বন ছাড়াও অন্য কোনো হেটেরো পরমাণু থাকে তাহলে তাকে বিষম চাকরিক বলে, এবং সেটা হচ্ছে বদ্ধ শিকল। মানে এইভাবে তখন সময় যে এরোমেটিক যৌগের মতো 5, 6, 7 সদস্যের চাকরি করতে হবে এমন না। 5, 6, 7 সদস্যের হয়ে যদি এরকম থাকে হেটেরো পরমাণু, তাহলে এটা এরোমেটিক যৌগ হয়ে যাবে। আর যদি 3, 4 হয় এইভাবে কোনো হেটেরো পরমাণু থাকে, তাহলে সে হচ্ছে বদ্ধ শিকল এলিভেটিক হাইড্রোকার্বন। তো তখন সময় এই দুইটা প্রকারভেদ নিয়ে এখানে আলোচনা করা না। এটা আসলে বুঝতে পারছো তোমরা, যদি এলিভেটিক যৌগই হয় এবং বদ্ধ শিকল হয় এবং 3 সমতুল্য চাকরিক হয় বা 4 সমতুল্য চাকরিক হয়, এবং সেখানে যদি কোনো হেটেরো পরমাণু যুক্ত থাকে কার্বন ব্যতীত, তাহলে সে বিষম চাকরিক।
বিষম চাকরিক বলে, বা হেটেরোসাইক্লিক এলিভেটিক হাইড্রোকার্বন। আর যদি সবগুলোই কার্বন দিয়ে হয় তাহলে সে সুষম চাকরিক বা কার্বোসাইক্লিক তখন তাকে বলে। আর এরোমেটিক হাইড্রোকার্বন আলোচনা করলাম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক মানে হচ্ছে সুষম চাকরিক এরোমেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক এরোমেটিক হাইড্রোকার্বন। মানে এখানে বদ্ধ শিকল, এলিভেটিকের বদ্ধ শিকলের সাথে এরোমেটিকের এই যে দুইটা, এলিভেটিকের বদ্ধ শিকলের দুই প্রকার, কার্বোসাইক্লিক বা সুষম চাকরিক, আর হেটেরোসাইক্লিক বা বিষম চাকরিক। সেম এরোমেটিকেও এই দুই প্রকারই আছে, কিন্তু এখানে হচ্ছে এদের 5-6-7 সদস্যের সমতুল্য চাকরি যোগ হতে হবে। এদের যে 5-6-7 সদস্যের এরকম হতে হবে এমন কোনো কথা নেই, এরা 3-4 সদস্যেরও হতে পারে। তবে এরা হচ্ছে এলিভেটিক এবং ওরা হচ্ছে এরোমেটিক। তো এটা চার্ট আকারে একটু বিস্তারিত আলোচনা করলাম। চারটা দেওয়া হলো। চারটা আমি মুছে ফেললাম, এবং একটা এরোমেটিক হেটেরোসাইক্লিক যৌগের আমি একটা গাঠনিক সংকেতটা লিখে এটা বুঝিয়ে দিয়ে শেষ করবো। যে আমি বলছিলাম যে তখন সময় এটা এভাবে, অর্থাৎ এখানে নাইট্রোজেন একটা, এখানে আসলে এভাবে, তারপরে এটা হচ্ছে এটা পিরিডিন, বলছিলাম পিরিডিন, এটা এটা পিরিডিন। তাই এটাকে যদি আমি ভাঙি, এটা হচ্ছে পিরিডিন, এটা পিরিডিন, পিরিডিন, এবং সেটা আগে দেখিয়েছিলাম। এবং এটাকে যদি ভাঙি তাহলে কিভাবে হয়, যেমন এখানে একটা কার্বন, তারপরে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন হবে, তার মানে এখানে আরেকটা হাইড্রোজেন দিতে হবে। তারপরে এখানে একটা কার্বন, এই কার্বন থেকে এখানে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে দ্বিবন্ধন, তাইলে এখানে এই কার্বনের 3টা হাত হলো, তাহলে এখানে আরেকটা হাইড্রোজেন দিতে হবে। তারপরে এখানে একটা এভাবে, তারপর এখানে একটা বন্ধন, তারপরে এখানে একটা বন্ধন, এখানে আহ আহ, এখানে এখানে একটা কার্বন দিতে হবে, কার্বন, যেহেতু এখানে তাহলে এইচ দিতে হবে, হাইড্রোজেন এখানে, আর এই কার্বনের এখানে দ্বিবন্ধন, তাহলে এখানে একটা দ্বিবন্ধন হবে, একান্তর দ্বিবন্ধন হতে হবে, তাহলে এই কার্বনের এখানে একটা এইচ দিতে হবে, এই কার্বনের হচ্ছে 3টা হাতের দিকে একটা হাইড্রোজেন, আর এই কার্বনের হচ্ছে তাহলে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, এই কার্বনের 3টা হাতের দিকে একটা হাইড্রোজেনের দিকে, আর এখানে লাগবে কার্বন, তাহলে এখানে একটা হাইড্রোজেন দিতে হবে। তাহলে এটাই হচ্ছে পিরিডিনকে আমরা যদি লিখি, তাহলে এভাবে প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টা হাত আছে, এই কার্বনের 2টা 3টা একটা হাইড্রোজেন 4টা, এটারও 3টা একটা হাইড্রোজেন 4টা, আর এটার তো যদি 3টা হাতে আছে, এখানে হাইড্রোজেন লাগবে না, নাইট্রোজেনের যদি 3, এটারও 3টা আর একটা 4টা, এখানেও 3টা একটা 4টা, এখানে। তাহলে এটা হচ্ছে পিরিডিনকে বাংলায় দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন আছে, কিন্তু এই জায়গায় কার্বন নেই, এই জন্য তাকে হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তো সকলকে ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।